নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ভারতীয় অর্থনীতি বা রমেশ সিং আলোচনা করছিলাম, যেখানে আজ আমরা মনিটারি পলিসি কমিটি, এনবিএফসি এবং এফসিএনআর সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো মনিটারি পলিসি কমিটি। তো মনিটারি পলিসি কমিটি কিন্তু অনেক দিন আগে থেকে সাজেস্ট করা হচ্ছে। প্রথমে আমাদের মনিটারি পলিসি কমিটি 2006 সালে সাজেস্ট করা হয় তারাপুর কমিটির দ্বারা মনিটারি পলিসিগুলোকে সাজেস্ট করা হয়। তো অ্যাকচুয়ালি দেখুন, আমি যে মনিটারি পলিসি কমিটি, এনবিএফসি, আমি এত যে লেকচার নিচ্ছি এই যে ইন্ডিয়ান ইকোনমির ওপর, আপনারা কিন্তু শুধুমাত্র এই লেকচারের ওপর বেস করে পরীক্ষা দিতে পারবেন না, আপনাদের বইও পড়তে হবে। আমি যে লেকচার দিচ্ছি, এই লেকচারের পরে আপনার বই থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। ইকোনমি সাধারণত বুঝতে অসুবিধা হয়, সেই জন্য সবচেয়ে বোরিং লাগে, সবার বোরিং লাগে যারা বুঝতে পারে না। কিন্তু এবার আপনারা এই লেকচারের পর ইকোনমি পড়বেন, দেখবেন কত ভালো লাগছে ইকোনমি। এবং ইকোনমির যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেখান থেকে কোশ্চেন আসবে আমি তো বলেই দিচ্ছি, তার উপরে আপনারা একবার বই পড়ে নেবেন, তাহলে ইকোনমি থেকে কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না। তো সেই জন্য আমি কিন্তু নোট দিই না। আর ইকোনমির নোট বানাতে গেলে প্রচুর টাইম লাগে। আমি হয়তো 10টা লেকচার দিচ্ছি 2 সপ্তাহ ধরে, কিন্তু সেই 10টা লেকচারের জায়গায় আমি যদি নোট বানিয়ে দিই, তাহলে আমাকে 3 থেকে 4টি লেকচার দিতে হবে 2 সপ্তাহে। আমি অতটা টাইম পাবো না। তো সেই জন্য আপনারা বই পড়ে নেবেন, যে কোনো তুজাম্মেল হোসেন বলুন না, যে কোনো বই পড়বেন, অসুবিধা নেই। কারণ ইকোনমি বেশিরভাগ কিন্তু কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে। তো আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে গেলে আপনাকে কিন্তু এই সিম্পল থিওরিগুলো বুঝতে হবে, ইকোনমির সিম্পল কমিটিগুলো জানতে হবে। তো সেই জন্যে কিন্তু আমি ডিটেল লেকচারগুলো নিচ্ছি, কিন্তু কোনো রকম নোট দিচ্ছি না। তো 2006 সালে তারাপুর কমিটি কিন্তু প্রথম সাজেস্ট করে মনিটারি পলিসি কমিটির কথা। তারপরে 2007 সালে পার্সি মিস্ত্রি কমিটি সেটা 2007 সালে এটাকে সাজেস্ট করে। পিএমসি, পার্সি মিস্ত্রি পার্সি মিস্ত্রি কমিটি কিন্তু এটা সাজেস্ট করে। তারপরে এটাকে 2009 সালে রঘুরাম রাজন কমিটি এটাকে কিন্তু সাজেস্ট করে। তারপরে এফএসএলআরসি কমিটি 2013 সালে। এফএসএলআরসি আমি এটা নিয়ে আলোচনা করেছি, প্রিভিয়াস লেকচার দেখে নেবেন। আমি আর এখন আলোচনা করবো না, সব যদি ডবল ডবল করে আলোচনা করতে হয় তাহলে কিন্তু অনেক দিন লেগে যাবে। প্রিভিয়াস লেকচার সমস্তগুলো দেখে নেবেন। এফএসএলআরসি কমিটি 2013 সালে কিন্তু এটা সাজেস্ট করে। এবং ফাইনালি উর্জিত প্যাটেল কমিটির সাজেশনে কিন্তু এটাকে নেওয়া হয়। উর্জিত প্যাটেল কমিটিও 2013 সালে হয়েছিল। 2013 সালেই উর্জিত প্যাটেল কমিটি সাজেস্ট করেন। উর্জিত প্যাটেল কমিটি আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর। তো এই যে মনিটারি পলিসি, এই মনিটারি পলিসি কী নিয়ে গঠিত, অর্থাৎ এই যে মনিটারি পলিসির মেম্বার কতজন হবে, মনিটারি পলিসি কাদের নিয়ে গঠিত হবে। তো মনিটারি পলিসির মেম্বার হবে মাত্র 6জন। এবং এই মনিটারি পলিসির এই যে 6জন কমিটির মধ্যে 3জন মেম্বার থাকবে আরবিআইয়ের মেম্বার, যার মধ্যে হেড কে হবে, আরবিআইয়ের গভর্নর হেড হবে। এবং 3জন থাকবে গভর্নমেন্টের মেম্বার, অর্থাৎ গভর্নমেন্টের থেকে 3জন যাবে এবং 3জন আরবিআইয়ের মেম্বার হবে। আর সমস্ত এই 6জনের মধ্যে হেড কে হবে, আরবিআইয়ের গভর্নর। আর এই 3জনের মধ্যেই কিন্তু আরবিআইয়ের গভর্নর থাকবে। তো এদের অবজেক্টিভ কি? আর মনিটারি পলিসি তো গঠন করা হবে, তো কেন গঠন করা হবে? রিসেন্টলি 4 থেকে 5 দিন কি 6-7 দিন আগে মনিটারি পলিসি কমিটি কিন্তু একটি ডেটা পাবলিশ করেছে আমাদের মনিটারি, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে বলছি। তো মনিটারি পলিসি কমিটি বলেছে যে আমাদের রিপোর্টকে কিন্তু একই রকম রাখতে হবে, কেননা বর্তমানে ইনফ্লেশনের রেট এবং ইনফ্লেশনের রেটের সাথে সাথে মানুষের হাতে কিন্তু টাকা নেই। মানুষের হাতে দেখুন খুব বড় প্রবলেম এটা। এইরকম প্রবলেমে পড়লে যে কোনো কমিটি, মনিটারি পলিসি কমিটি বলুন আর আরবিআই বলুন, বেরোতে কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়। মানুষের হাতে টাকা নেই, কিন্তু ইনফ্লেশন বেড়ে গেছে। আর ইনফ্লেশনের সাধারণত নিয়ম কি? ইনফ্লেশনের নিয়ম, মানুষের কাছে প্রচুর টাকা থাকবে তখন জিনিসের দাম বাড়বে। কিন্তু বর্তমানে জিনিসের দাম বাড়ছে কিন্তু মানুষের হাতে টাকা নেই। তো এইরকম পরিস্থিতি কীভাবে সামলানো যাবে? এখানে যদি মানুষের হাতে টাকা দেওয়া হয় তবুও প্রবলেম, তখন ইনফ্লেশনটা আরও বেড়ে যাবে। যদি মানুষের হাত থেকে টাকা তুলে নেওয়া হয়, মানুষের হাতে তো এমনিতেই টাকা নেই, তাহলে সে কী করবে? তো এইটাই কিন্তু খুব বড় প্রবলেম। সেহেতু রিপোর্টটা কি কিন্তু একই রেখেছে মনিটারি পলিসি কমিটি। তো মনিটারি পলিসি কমিটির উদ্দেশ্য হলো রিপো রেটকে ঠিকঠাক রাখা। রিপো রেটকে বেসিক টার্গেট ওদের মনিটারি পলিসি কমিটির 4% রাখা হচ্ছে মনিটারি পলিসি কমিটির কিন্তু অবজেক্টিভ। কিন্তু এর থেকে +-2 হতে পারে, +-2% হতে পারে, অর্থাৎ 2% বেশিও হতে পারে, কম হতে পারে। তো এর মধ্যে রাখতে, অর্থাৎ 2% থেকে 6%-এর মধ্যে রাখা। কিন্তু সবচেয়ে বেটার হবে যদি 4%-এর মনিটারি পলিসি কমিটি 4% যদি ইনফ্লেশনটিকে রাখতে পারে। তো ব্যাপারটা কী হলো আমি আরেকবার বলছি। মনিটারি পলিসি কমিটি 2013 সালে উর্জিত প্যাটেল কমিটির
সাজেশনে বা রিকমেন্ডেশনে গঠিত হয়েছে। মনিটারি পলিসি কমিটিতে টোটাল 6জন মেম্বার থাকে, যার মধ্যে 3জন আরবিআইয়ের মেম্বার এবং 3জন গভর্নমেন্টের মেম্বার। আর এই 3জন 6জনের মধ্যে একজন যে হেড, এই কমিটির যে হেড, তিনি হলেন আরবিআইয়ের গভর্নর, এবং ওই 3জনের মধ্যে কিন্তু আরবিআইয়ের গভর্নর থাকেন এবং এই চেয়ারম্যান আরবিআইয়ের গভর্নর বলেই দিলাম। আর এর অবজেক্টিভ বা উদ্দেশ্য হলো ইনফ্লেশনটাকে 4% রাখা, ইনফ্লেশনটাকে 4% রাখা, সেটা 2% বেশিও হতে পারে, কম হতে পারে, তো এর মধ্যে রাখলে হবে। 2% থেকে 4%, 6%-এর মধ্যে রাখতে হবে, কিন্তু বেসিক টার্গেট 4% রাখা। তো এরপরে আমরা চলে যাবো এনবিএফসি। এনবিএফসির ফুল ফর্ম কি? নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ যেগুলো ব্যাঙ্ক নয় তবুও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো আমি এতদিন ধরে ইকোনমি আলোচনা করছি, এতবার আমি এনবিএফসির উদাহরণ দিয়েছি, তো আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো এনবিএফসির কয়েকটা উদাহরণ দেবেন, আমাকে 2টো এনবিএফসির উদাহরণ দেবেন, 2টো, বেশি না, 2টো এনবিএফসির উদাহরণ দেবেন। আর এনবিএফসি কি সেটাও তো এতদিন ধরে আলোচনা করেছি, তবে আজকে এমনি থিওরিটিক্যালি আনছি। তো দেখুন, এনবিএফসি কিন্তু কখনো, আচ্ছা, এনবিএফসি একদিকে আর একদিকে সাধারণ ব্যাংক, এদিকে আনলে পার্থক্য করলে আমরা বুঝে যাব। তো এনবিএফসি হচ্ছে যেসব ব্যাংক নয় কিন্তু তারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ মানে টাকার লেনদেন করে এরকম যারা মানে বাইরের কোম্পানি কিন্তু তারা ব্যাংকে নয়, তাদেরকে বলা হয় এনবিএফসি। তো আপনারা আমাকে এক্সাম্পল দেবেন কমেন্ট বক্সে। আর এনবিএফসি দেখুন, এনবিএফসি কোনো রকম ডিমান্ড ডিপোজিট ইস্যু করতে পারে না, চেক ইস্যু করতে পারে না। এনবিএফসি চেক ইস্যু করতে পারে না, তারা ডিমান্ড ডিপোজিট তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু ব্যাংক চেক ইস্যু করতেও পারে, ডিমান্ড ডিপোজিটও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। এছাড়াও যেটাকে বলা হয় ডিআইসিজিসি, এর ফুল ফর্ম হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। অর্থাৎ যদি কখনো কোনো রকম লোনের ব্যাপারে এনবিএফসি কিন্তু কোনো রকম ডিপোজিট ইন্স্যুরেন্স করতে পারবে না বা ক্রেডিট গ্যারান্টি দিতে পারে না, অর্থাৎ কোনো রকম রিস্ক কিন্তু সবচেয়ে বেশি এনবিএফসিতে থাকে। এনবিএফসিতে আপনার টাকার ইন্টারেস্টটা কিন্তু বেশি পাবেন, কিন্তু এনবিএফসি যদি ডুবে যায় তাহলে কিন্তু আপনার টাকা সম্পূর্ণ ডুবে যাবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে দেখুন, ব্যাংক যদি সম্পূর্ণ ডুবে যায় তবুও কিন্তু আপনি কিছুটা অ্যামাউন্ট পাবেন। 5 লাখ বর্তমানে এখন করে দিয়েছে, এই যে বাজেট হলো তখন থেকে কিন্তু 5 লাখ করে দিয়েছে বাজেটের মাধ্যমে। তো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই যে ডিপোজিট ইন্স্যুরেন্স আছে এবং ক্রেডিট সিকিউরিটিও আছে। তো এরপরে যেটা রয়েছে এফসিএনআর। তো এই এফসিএনআর এর মাধ্যমে কী বলা হয়েছে দেখুন, এপাশে রইল এনআরআই আর এপাশে রইল ব্যাংক। তো এনআরআইরা ভারতীয় ব্যাংকে যদি ডিপোজিট করতে চায় এবং তারা যদি ডিপোজিট করে, তারা যে কোনো কারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারে, অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে ডিপোজিট করতে পারে, যদি আমেরিকার লোক হয় সে, তাহলে সে ডলারে ডিপোজিট করতে পারে, আবার ইন্ডিয়ান রুপিতেও সে ডিপোজিট করতে পারে। তো তারা যদি যে অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করবে এনআরআইরা, সেটাকেই বলা হবে এফসিএনআর অ্যাকাউন্ট, এবং এটা কিন্তু মনে রাখবেন টার্ম ডিপোজিট, কিন্তু কোনো রকম ডিমান্ড ডিপোজিট নয়। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে টার্ম ডিপোজিট এবং ডিমান্ড ডিপোজিট কী জিনিস। আমি এর আগে কিন্তু অনেকবার আলোচনা করেছি ব্যাঙ্কিংয়ের একদম শুরুতে, টার্ম ডিপোজিট এবং ডিমান্ড ডিপোজিট কী। তো এনআরআই ব্যক্তিরা ডিপোজিট করে যদি ব্যাংকে, সেটা ডলারের মাধ্যমে হোক আর রুপির মাধ্যমে হোক, তাহলে এটা কিন্তু এফসিএনআর অ্যাকাউন্টের মাধ্যমে হবে এবং এটা টার্ম ডিপোজিট করতে হবে, এটা ডিমান্ড ডিপোজিট তারা করতে পারবে না। তো এর সাথে সাথে নরেরা বলে একটা স্কিম চলে আসছে, NRERA, আপনারা হয়তো অনেকে শুনেছেন নরেরা। তো এটা নন রেসিডেন্ট এক্সটার্নাল রুপি অ্যাকাউন্ট বলা হয়, নরেরা, নন রেসিডেন্ট এক্সটার্নাল রুপি অ্যাকাউন্ট। তো এখানেও কিন্তু একই ব্যাপার, এনআরআইরাই কিন্তু ব্যাংকে ডিপোজিট করবে, তবে এখানে ডলার বা রুপি, অর্থাৎ তারা যে কোনো কারেন্সিতে করতে পেরেছিল, কিন্তু এখানে শুধুমাত্র তারা রুপির মাধ্যমে করতে পারবে, রুপির মাধ্যমে ডিপোজিট করতে পারবে, এবং সেটা 3 বছরের জন্য তারা টার্ম ডিপোজিট করতে পারবে। এটা কিন্তু ডিমান্ড ডিপোজিট এটাও নয়, শুধুমাত্র একটাই ডিমান্ড ডিপোজিট, সেটা হলো এনআরও হচ্ছে নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্ট, এটা কিন্তু ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট।
তো আমরা এতক্ষণ ধরে কী পড়লাম আরেকবার রিভিশন করে দিই। এনআরআইরা যদি ডিপোজিট করে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে, সেটা যদি রুপির মাধ্যমে হতে পারে, সেটা ডলারের মাধ্যমে হতে পারে, সেটা ফ্রাঙ্কের মাধ্যমে হতে পারে, সেটা যে কোনো কারেন্সিতে, যেটা সেটা টাকার মাধ্যমে হতে, বাংলাদেশি টাকার মাধ্যমে হতে পারে, যে কোনো কারেন্সিতেই করুক না কেন, সেটা কিন্তু টার্ম ডিপোজিট হবে এবং সেটা ডিমান্ড ডিপোজিট নয়। তো তখন সেই অ্যাকাউন্টটাকে বলা হবে এফসিএনআর। এবং যদি এনআরআইরা যদি রুপির মাধ্যমে 3 বছরের টার্ম ডিপোজিটে জমা রাখে ব্যাংকে, তখন সেটাকে বলা হবে নরেরা স্কিম। এবং এটা যদি ডিমান্ড ডিপোজিট হয় তখন হবে এনআরও। এরপর এর আগে আমরা জেনেছিলাম এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো এটা ব্যাংক নয়, এমন কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আর এখানে কিন্তু এরা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনো রকম ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না এবং এরা কোনো রকম চেক ইস্যু করতে পারে না। এবং এদের কারেন্সিতে এরা যে লোন দেয়, এই লোনে কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই, এদের ডিপোজিট ইন্স্যুরেন্স নেই এবং ক্রেডিট গ্যারান্টিও নেই, যেটা ব্যাংকের ক্ষেত্রে আছে। তো এরপর আছে মনিটারি পলিসি কমিটি। তো এটা তো আলোচনা করলাম। তো এই ছিল আজকে ছোট্ট আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।